সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায়ের আরেকটি টপিকস, সেটা হলো পদার্থের অবস্থা, কণার গতিতত্ত্ব, গলন এবং স্ফুটন। এটা নিয়ে আমরা আজকেও কথা বলবো। তোমরা অবশ্যই জানো পদার্থ কী, তারপরেও আমি বলার জন্য বলা আর কি, যে যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, এটার নাম হলো পদার্থ। আবার বলতেছি, যার ভর আছে, জায়গা দখল করবে এবং বল প্রয়োগ করলে কি করবে? বাধা সৃষ্টি করবে, এটার নামই কি? পদার্থ। আমার হাতে একটা মার্কার দেখতেছো, তাই না? এটা একটা পদার্থ, এটার ভর আছে অবশ্যই, এবং এটারটা যে কোনো জায়গায় রাখি না কেন, এটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করবে এবং তাকে যদি আমি বল প্রয়োগ করি, অবশ্যই কী করবে? বাধার সৃষ্টি করবে। তাহলে এটার নাম বলবো আমরা পদার্থ। তাহলে যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে কী করে? বাধার সৃষ্টি করে, তাকে আমরা বলবো পদার্থ। পদার্থের অবস্থা, পদার্থকে সাধারণত আমরা তিনটে অবস্থায় পাই, সেটা হলো কঠিন, তরল এবং বায়বীয়। তিনটে অবস্থায় পাই। বায়বীয়, এই কঠিন, তরল এবং বায়বীয়, এই তিনটে অবস্থার বাইরেও পদার্থের আরেকটা অবস্থা থাকে। সেই পদার্থের চতুর্থ অবস্থার নাম হলো প্লাজমা। পদার্থের চতুর্থ অবস্থার নাম হলো প্লাজমা। পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে যে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? তাহলে আমরা কি বলবো? প্লাজমা, যেটা অত্যধিক তাপমাত্রা আয়নিত অবস্থায় থাকে, যেটা আমরা সূর্যে পাই। এখন দেখো, আমরা আজকের আলোচনার বিষয় হলো কঠিন, তরল এবং বায়বীয়, এই তিনটা পদার্থ নিয়ে। তা আমরা প্লাজমা নিয়ে পরে কোনো এক ক্লাসে বলবো ইনশাল্লাহ। আমরা দেখি কঠিন পদার্থটা কি। এই কঠিন পদার্থের আমরা যদি আমার হাতের কথাটাই বলি, এই যে হাতে দেখো একটা কী আছে? মার্কার আছে। এটা একটা কঠিন পদার্থ। এর একটা নির্দিষ্ট আকার আছে এবং দেখো এর একটা নির্দিষ্ট আকার আছে। তাহলে আকার থাকলে এর একটা নির্দিষ্ট কী আছে? আয়তন আছে। এর একটা নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট কী আছে? আয়তন আছে। তাহলে এটা কঠিন পদার্থ। এর একটা নির্দিষ্ট কী আছে? আকার আছে, একটা নির্দিষ্ট আয়তন আছে, তাহলে এটা কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকারও আছে এবং আয়তন আছে। এবার তরল পদার্থের কথা চিন্তা করি আমরা। দেখো, তরল পদার্থ অর্থাৎ তুমি মনে করো এক গ্লাস পানি নিচ্ছ। এই এক গ্লাস পানিতে তোমার যতটুকু জায়গা দখল করছে, ঠিক আমার এই এক গ্লাস পানিকে তুমি যদি একটা ঝগের ভিতরে নাও, তাহলে ততটুকু জায়গায় দখল করবে, কিন্তু আকারটা কি সেম থাকবে? অর্থাৎ গ্লাসের যখন যে অবস্থায় পানিটার আকারটা ছিল, আমি যখন জগে নিয়েছি তখন কিন্তু আকারটা চেঞ্জ হয়ে গেছে না? তাহলে তার শুধুমাত্র নির্দিষ্ট আয়তনটা আছে, কিন্তু আকারটা নাই। কি আছে? নির্দিষ্ট আয়তনটা আছে, কিন্তু কি নাই? আকার নাই। তাহলে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু কি নাই? আকার নাই। কঠিন পদার্থের নির্দিষ্ট আকারও আছে, আয়তন আছে। তরল পদার্থের নির্দিষ্ট আকার নাই, কিন্তু কি আছে? আয়তন আছে। এবার বায়বীয় পদার্থ দেখো। বায়বীয় বলতে আমরা গ্যাসীয় পদার্থকে বুঝাই। আমরা বাসা বাড়িতে এখন প্রায় সিলিন্ডার গ্যাস ইউজ করি। এই সিলিন্ডারের যে গ্যাসটা, সেটাকে অতি চাপে সংকুচিত করে তরল করে আমরা এটাকে ব্যবহার করি। আচ্ছা, আমরা একটু সেই দিকে দেখি। মনে করো এখানে আমার একটা পাত্র আছে, এই পাত্রে 1 মিলিলিটার গ্যাস আছে, বা 10 মিলিলিটারের কথাই আমি বললাম। এই 10 মিলিলিটার কি আছে? গ্যাস আছে। এই গ্যাসটা সম্পূর্ণ পাত্র জুড়েই থাকবে, কিন্তু এই 1 মিলিলিটার গ্যাসটি যদি আমি আরও বড় একটা পাত্রে নেই, তাহলে সে এই পাত্রেরও সম্পূর্ণ জায়গা জুড়ে থাকবে। তার মানে এটা বুঝাইলো যে গ্যাসীয় যে পদার্থ যেটা, এটা নির্দিষ্ট আকারও নাই এবং আয়তনও নাই। অর্থাৎ এটাকে যেভাবেই রাখা হোক না কেন, যতটুকু পাত্রে রাখা হবে, যে কোনো সাইজের পাত্রে রাখা হবে, ঠিক ওর সম্পূর্ণ জায়গাটাই সে কী করবে? দখল করবে। তাহলে বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকারও নাই, আয়তনও নাই। এবার আসো, আমার চাপ যদি প্রয়োগ করি, তাহলে কঠিন পদার্থের যে আকার, এটা তেমন একটা পরিবর্তন হয় না। তরল পদার্থের ক্ষেত্রেও এর তেমন একটা পরিবর্তন হয় না, খুব কম পরিবর্তন হয়। কিন্তু গ্যাসীয় পদার্থে বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে এর আয়তনটা কমে যাচ্ছে। অর্থাৎ আমি যদি বল প্রয়োগ করি, তুমি একটা বেলুন ফুলাও, বেলুন, এই বেলুনকে তুমি ফু দিয়ে ফুলেচ্ছ, কিন্তু এটাকে যখন চাপ দাও, দেখো এটা সংকুচিত হচ্ছে। কিন্তু তুমি একটা কঠিন বস্তু, এটাকে যদি তুমি চাপ দাও, এটা কি সংকুচিত হচ্ছে? তাহলে হচ্ছে না। তাহলে চাপ প্রয়োগ করলে এর আকারের বা বল প্রয়োগ করলে তেমন একটা কী হয় না? পরিবর্তন হয় না। তাপমাত্রার কথা যদি বলি, তাপমাত্রা প্রয়োগ করলে কঠিন পদার্থের আয়তনটা বাড়ে, খুব সামান্য পরিমাণ বাড়ে, খুবই সামান্য পরিমাণ বাড়ে। তরল পদার্থের ক্ষেত্রে খুব বেশি পরিমাণই বাড়ে, অর্থাৎ কঠিন পদার্থের তুলনায় বেশি বাড়ে। অর্থাৎ আমি যদি মনে করো তুমি একটা পাত্রে দুধ নিলে, দুধ
দেন তুমি পাত্র থেকে দুধ গরম করলে দুধটা দেখবে যে একদম কি হয়, ফুটে এটা উপরের দিকে উঠতেছে, তার মানে কি আয়তনটা বাড়তেছে। তাইলে তাপ প্রয়োগের তরলের আয়তনটা বাড়তেছে, বায়ু পদার্থের আয়তন আরও বেশি বাড়তেছে, কারণ সে যখন জায়গা পাচ্ছে সে আরও বেশি কী করতেছে, বাড়তেছে। তাহলে আমরা দেখলাম কঠিন, তরল এবং বায়বীয় তিনটা জিনিসের, আমি যদি আবার একটু রিপিট করি, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে এবং চাপ প্রয়োগ করলে তেমন একটা পরিবর্তন হয় না, তাপমাত্রা বৃদ্ধি করলে সামান্য পরিমাণে আয়তন বাড়ে। এবার তরল পদার্থের নির্দিষ্ট আকার নাই কিন্তু নির্দিষ্ট কি আছে, আয়তন আছে। এবার এটাকে যদি আমি চাপ প্রয়োগ করি তাহলে এর খুব কম পরিমাণেই সংকুচিত হয়, তাপ প্রয়োগ করলে এর আয়তনটা কি অনেক বাড়ে। বায়বীয় পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আকারও নেই, আয়তনও নেই, নির্দিষ্ট আকারও নেই, আয়তনও নেই, এবং সেক্ষেত্রে যদি আমি চাপ প্রয়োগ করি তাহলে এটা সংকোচন হচ্ছে, অর্থাৎ আকারের পরিবর্তন হচ্ছে এবং তাপ প্রয়োগ করলে এর আকারটা কি বাড়তেছে। এটা ছিল আমাদের পদার্থের অবস্থা। এখন দেখো প্রত্যেক পদার্থই তার নিজেদের যে কণা, প্রত্যেক পদার্থ অসংখ্য কণা দ্বারা গঠিত। এই প্রত্যেক কণাগুলা নিজেদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলকে আমরা বলি আন্তঃকণা আকর্ষণ বল। খেয়াল করো, প্রত্যেক পদার্থের অণুগুলা কোনো না কোনো পদার্থ কণা দ্বারা গঠিত। এই কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলকে বলে আন্তঃকণা আকর্ষণ বল। এই আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে সবচেয়ে কম হয়, আর তরল অবস্থার ক্ষেত্রে আমার কঠিন পদার্থের তুলনায় কম কিন্তু বায়বীয় হচ্ছে কি বেশি, এই অবস্থাটা থাকে। আমি আবার বলতেছি, খেয়াল করো, প্রত্যেক পদার্থ অর্থাৎ সকল পদার্থ কিছু না কিছু কণা দ্বারা গঠিত। এই কণাগুলা নিজেদের ভিতরে যে আকর্ষণ বল কাজ করে এটার বলে আন্তঃকণা আকর্ষণ বল। এই আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের সবচেয়ে বেশি, তরল বায়বীয় বা গ্যাসীয় পদার্থের সবচেয়ে কম, আর তরল অবস্থাটা বায়ু কঠিন পদার্থের তুলনায় কম কিন্তু বায়বীয় হচ্ছে কি বেশি। এই কণাগুলার দুইটি কণার, এই পাশাপাশি কণার মধ্যবর্তী যে দূরত্ব আছে এই দূরত্বটাকে বলি আমরা আন্তঃআণবিক দূরত্ব। এই আন্তঃআণবিক দূরত্বটা কঠিন পদার্থের ক্ষেত্রে সবচেয়ে কম আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি, আর তরল অবস্থার ক্ষেত্রে এই দুইটা মাঝামাঝি অবস্থানে আছে। তাহলে আমরা এখানে আন্তঃকণা আকর্ষণ বল এবং আণবিক যে দূরত্ব, দুইটা কণার মধ্যবর্তী যে দূরত্ব, এটা হলো আন্তঃআণবিক দূরত্ব। কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্বটা সবচেয়ে কম, বায়বীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্বটা সবচেয়ে বেশি। এটা গেল আমাদের পদার্থের তিনটা অবস্থা। এবার আসো কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব বলতে আসলে কি বোঝায়? একটু আগেই বললাম এই যে সকল পদার্থ আমাদের কি দ্বারা গঠিত, বললাম কণা দ্বারা গঠিত। এই কণাগুলা একটা গতিশক্তি আছে, কি আছে? গতিশক্তি আছে। এই গতিশক্তি এবং এই যে আন্তঃকণা আকর্ষণ বল, এটার মাধ্যমে পদার্থের কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের কি কঠিন, তরল এবং বায়বীয় অবস্থার ব্যাখ্যা করার যে তত্ত্ব, এটাকে বলবে কণার গতিতত্ত্ব। তাহলে কণার গতিতত্ত্বটা কি? আন্তঃআণবিক শক্তি বা আন্তঃআণবিক আকর্ষণ বল এবং তোমার গতিশক্তি, এই দুইটাকে নিয়ে আমার কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা, এই তিনটা অবস্থা ব্যাখ্যা করার যে তত্ত্ব, এটাকে বলবো আমরা কণার গতিতত্ত্ব। আমরা একটু দেখি কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে একখণ্ড বরফ আছে, আমরা বরফ নিলাম। এখানে মনে করো আমার তরল অবস্থা আছে, এই অবস্থাটা এখানে মনে করো আমার বায়ু অর্থাৎ গ্যাসীয় পদার্থটা আছে। এই পদার্থের অণুগুলা যখন কঠিন অবস্থায় আছে তখন খুব কাছাকাছি অবস্থান করতেছে। এই খুব কাছাকাছি যখন অবস্থান করতেছে তখন এদের আন্তঃকণা আকর্ষণ যে বলটা এটা খুব বেশি, কারণ আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে বলেছি যে আন্তঃকণা আকর্ষণ যে বলটা এটা কঠিন পদার্থের সবচেয়ে বেশি হয়। তাহলে খুব কাছাকাছি অবস্থান যখন আছে তখন এখানকার যে আন্তঃকণা আকর্ষণ বলটা এটা তখন কি আছে? বেশি আছে। এখানে অণুগুলার যে গতিশক্তি এটা কম আছে। এখানে যখন আমি তাপ দিচ্ছি, এখানে যখন আমি কি দিচ্ছি? তাপ দিচ্ছি, তখন এই পদার্থের অণুগুলা নিজের অবস্থান থেকে কাঁপতে থাকে, নিজের অবস্থানে থেকে কি করতে থাকে? কাঁপতে থাকে। যখন আমি তাপ দিচ্ছি তখন কণার গতিশক্তি কিছুটা প্রাপ্ত হয়, কিছুটা কি হয়? প্রাপ্ত হয়, এবং আন্তঃকণা আকর্ষণ যে শক্তি এটা হ্রাস পায়। তাহলে কিছুটা গতিশক্তি প্রাপ্ত হয়েছে এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি হ্রাস পাচ্ছে, এই অবস্থাটাকে আমরা বলবো তরল অবস্থা। এখন যখন এখানে আমি আরও তাপ দিচ্ছি, এখানে যখন আমি আরও তাপ দিচ্ছি তখন কণাগুলার
যে আন্তঃকণা আকর্ষণ শক্তি এটা আরও হ্রাস পাচ্ছে এবং গতিশক্তিটা বৃদ্ধি পাচ্ছে। এমন একটা অবস্থা চলে গেছে যে আন্তঃকণা আকর্ষণ শক্তি হ্রাস পেয়ে এবং কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পেয়ে পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে গেছে। এখন পরস্পর থেকে কণাগুলো অনেক দূরে সরে গেছে এবং নিজেরা মুক্তভাবে চলাচল করতেছে। নিজেরা কি করতেছে? মুক্তভাবে চলাচল করতেছে। এই অবস্থাটার নাম হলো বায়বীয় অবস্থা। এই অবস্থাটার নাম হলো বায়বীয় অবস্থা বা গ্যাসীয় অবস্থা। তাহলে আমরা কি শিখলাম? যে কঠিনকে যদি আমি তাপ দেই তাহলে আমি তরল পাচ্ছি, তরলকে তাপ দিলে কি পাচ্ছি? বায়বীয় পাচ্ছি। কেন পাচ্ছি তরলকে তাপ দিলে বায়বীয়? কারণ এখান থেকে তরল থেকে তাপ দিলে আমার গতিশক্তিটা বৃদ্ধি পাচ্ছে, গতিশক্তিটা বৃদ্ধি পাচ্ছে এবং আন্তঃকণা যে আকর্ষণ বল এটা কি পাচ্ছে? হ্রাস পেচ্ছে এবং সে কি করতেছে? নিজেদের ভিতরে সংঘর্ষে লিপ্ত হয়ে পরস্পর থেকে অনেক দূরে সরে চলে যাচ্ছে এবং তারা এককভাবে মুক্তভাবে স্বাধীনভাবে অণুর কণাগুলো চলতে পারতেছে। এই অবস্থাটার নাম হলো কি অবস্থা? গ্যাসীয় অবস্থা। তাহলে কণার আন্তঃকণা আকর্ষণ বল এবং গতিশক্তির মাধ্যমে কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার যে তত্ত্ব, এটার নাম হলো কণার গতিতত্ত্ব। এবার আসো গলন এবং স্ফুটন। গলন এবং স্ফুটন, গলন এবং স্ফুটন এটা একটা প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়ায় কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় এটার নাম হলো গলন। যে প্রক্রিয়ায় কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় এটার নাম হলো গলন। আর যে প্রক্রিয়ায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় অর্থাৎ ফুটে বাষ্পে পরিণত হয় সেটার নাম হলো স্ফুটন। তাহলে গলনাঙ্কটা কি? গলনাঙ্কটা হলো নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট চাপ। একটা নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কঠিন পদার্থটা তরলে পরিণত হচ্ছে ওটার নাম হলো আমার গলনাঙ্ক। যে একটা নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় আমার কঠিন পদার্থ গলে তরলে পরিণত হচ্ছে ওটার নাম হলো গলনাঙ্ক। আর নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় আমার তরলটা ফুটে আমার কি হচ্ছে? বায়ুতে পরিণত হচ্ছে, সেটার নাম হলো স্ফুটনাঙ্ক। তাহলে এখানে নির্দিষ্ট চাপ, এটা একটা কথা বলার উদ্দেশ্য হলো আমার চাপের সাথে আমার স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্কটা পরিবর্তনশীল, এজন্য চাপটা নির্দিষ্ট করে বলে নিতে হবে। একটা নির্দিষ্ট চাপে, তাহলে নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় আমার কঠিন পদার্থ গলে তরলে পরিণত হচ্ছে এটার নাম হলো গলনাঙ্ক। আর নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় তরলটা ফুটে আমার কি হচ্ছে? বায়ুতে পরিণত হচ্ছে, সেটার নাম হলো কি? স্ফুটনাঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এতটুকু আলোচনা করলাম। আগামী ক্লাসে এই অধ্যায়ের আরেকটি টপিক তোমাদের বাকি আছে, সেটা নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।